তারা অনেক শুকিয়ে গেছে। নিশ্চয়ই প্রতিদিন আমার চিন্তায় কষ্টে ছিল। সরিনের মা কাঁদতে কাঁদতে তাকে আশ্বস্ত করলেন, চিন্তা করিস না, আমরা ভালো আছি। ভিনসেন্ট জিজ্ঞেস করলেন, কিন্তু হঠাৎ আমাদের ডেকেছ কেন? কাজ শেষ হলে তো তোমার বাড়ি চলে আসার কথা। সরিন মাথা নেড়ে বলল, না, সেরকম কিছু না। আসলে আমি একটা খুব ভালো অপরচুনিটি পেয়েছি। ভিনসেন্ট কিছুই বুঝতে পারলেন না। সরিনের মাও দ্বিধায় বললেন, ভালো অপরচুনিটি? সরিন বলল, আসলে। তারপর সে পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের খুলে বলল। সব শুনে দুজনেই স্তব্ধ হয়ে গেল। মুখে কোনো ভাব নেই, একদম জমে গেছে। ভিনসেন্ট বিস্ময়ে চোখ বড় করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর জোর করে হাসি গিয়ে বললেন, মানে তুমি বলছো লাইব্রেরিতে কাজ করতে গিয়ে তুমি একজন নোবেল ইয়াং মাস্টারের সাথে বন্ধু হয়ে গেছ, আর সেই ইয়াং মাস্টার তোমার কাছে নাইটস ওথ নিয়েছে আর তোমাকে তার ফ্রেন্ড হিসেবে স্বীকার করেছে? সরিন স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, ঠিক তাই। ভিনসেন্ট হঠাৎ সিরিয়াস হয়ে গেলেন। সরিন, সত্যিটা বল। তিনি তার দুই কাঁধ ধরে জোরে ঝাঁকাতে লাগলেন। চোখে পানি এসে গেছে। এ তো বুদ্ধিমান ছেলে হয়ে তুই এমন ভ্রমে পড়লি কিভাবে? কেউ তোকে খারাপ ব্যবহার করেছে, তাই না? সরিন এত জোরে ঝাঁকুনি খাচ্ছিল যে মনে হচ্ছিল স্বর্গে উঠে যাচ্ছে। তবুও বলল, না, এটা সত্যি। ভিনসেন্ট ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, যেন শেষ বিদায় দিচ্ছেন। হায় আল্লাহ, নোবেলদের বাড়িতে গেলে নাকি কেউ অক্ষত অবস্থায় ফেরে না। সরিনের মা তাড়াতাড়ি তাকে সরাতে গেলেন। ভিনসেন্ট! ঠিক তখনই দরজা আবার খুলল। বাটলার ঘোষণা করল, ইয়াং মাস্টার, ফ্যামিলি হেড এসেছেন। মুহূর্তেই তিনজন ভেতরে ঢুকলেন। বিশপ প্রথমে বললেন, আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। আমি এই পরিবারের প্রধান, বিশপ ওজেন্ট। রাহান হালকা ঝুঁকে বলল, হ্যালো, আমি রাহান, সরিনের সন্ড। রেইনা নরমভাবে নিজেকে পরিচয় করাল, আমি বড় মেয়ে, রেইনা। আপনাদের সম্পর্কে অনেক শুনেছি। এই নতুন ধাক্কায় সরিনের বাবা মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা তাড়াতাড়ি মাথা নত করে বললেন, নমস্কার, আমরা সরিনের বাবা মা। এত বড় মানুষরা আমাদের মতো লোকদের সাথে কেন? রেইনা একটু অবাক হয়ে বলল, ও, সরিন কিছু বলেনি? ভিনসেন্ট কাপা গলায় বললেন, সে যা বলেছে সেগুলো কি সত্যি? এমনকি বিলাসবহুল খাবারে ভরা কেবিলে বসেও ভিনসেন্ট বিশ্বাস করতে পারছিলেন না। অসম্ভব, অসম্ভব। খাওয়া শেষ হওয়ার পরও তার মাথা এলোমেলো। আর সরিনের মা বিভ্রান্ত হয়ে বললেন, এই যে এতগুলো ফর্ক, কোনটা ব্যবহার করব? তিনি কৃতজ্ঞ হয়ে এক কাপ গরম চা নিলেন। ধন্যবাদ। ভিনসেন্টের হাত কাঁপছিল, চায়ের কাপ প্রায় পড়ে যাচ্ছিল। মনে মনে চিৎকার করছিল, এটা আসলে কি হচ্ছে? নাইটস ওথ কি জিনিস জানি না, কিন্তু আমাদের মতো গরিব পরিবারকে এভাবে কেউ ব্যবহার করবে না। ব্যাপারটা পরিষ্কার করতে হবে। এই ভেবে ভিনসেন্ট বললেন, মাফ করবেন, আপনারা আমার ছেলেকে এত সম্মান দিচ্ছেন দেখে আমি খুশি, কিন্তু একই সাথে খুব চিন্তিত। একজন নোবেল ইয়াং মাস্টার সরিনের কাছে নাইটস ওথ নিয়েছে, এটা বিশ্বাস করা কঠিন। বেশাব ভ্রু কুচকে বললেন, হ্যাঁ, সত্যি বলতে আমিও এতে পুরোপুরি সন্তুষ্ট নই। তারপর তিনি বললেন, তবে আমাদের ওজেন্ট ফ্যামিলি শিভলরির নীতিতে চলে। নাইটস ওথ আমাদের জন্য অ্যাবসলিউট। স্টেটাসের কারণে যদি আমরা বৈষম্য করি তাহলে রেইনের অনার নষ্ট হবে। তাই এখন থেকে আমরা সম্মানসূচক ভাষা ব্যবহার করব। আপনারা অস্বস্তি বোধ করবেন না। আমাদের পরিবার আপনার ছেলেকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে। ক্লাম্প হেসে বললেন, অনেকদিন পর তোমাকে এমন কথা বলতে শুনলাম। বিশপ বিরক্ত হয়ে বললেন, আপনি খুব জোরে কথা বলছেন, বাবা। সরিন মনে মনে ভাবল, একজন ফ্যামিলি হেড হিসেবে তার দৃঢ় আর গর্বিত কথা বলাটা সত্যিই মানায়। যদিও একজন কমনারকে নিজের প্রোটেকশনে নেওয়ার সিদ্ধান্তটা তার জন্য কঠিন ছিল। সে রেইনার দিকে তাকিয়ে দেখল সে চোখ টিপে হাসছে। রেইনের উজ্জ্বল হাসি দেখে সে ভাবল, ও কাউকেই ভয় পায় না। বিশপ আবার গম্ভীর হয়ে বললেন, মূল কথায় আসি। আপনার ছেলে স্পিরিট রেলম ইউজার। স্পিরিট রেলম শুধু পরিশ্রমে পাওয়া যায় না, এটা জন্মগত ট্যালেন্ট। আমি শুনেছি সে মেজ হতে চায়, তাই দ্রুত আনঅফিসিয়াল ম্যাজিক লাইসেন্স পেতে চাইলে দেশের সেরা 5টি প্রতিষ্ঠানের একটি, এলিয়াস ম্যাজিক একাডেমি, তার জন্য উপযুক্ত হবে। তিনি চিন্তাভাবনা করে বললেন, আমি বলছি না যে মেজ হতে ওই স্কুলে যেতেই হবে, কিন্তু না গেলে তার ট্যালেন্টের অপচয় হবে। ক্লাম্প স্মরণ করিয়ে দিলেন, তাদের দিকটাও একটু ভাবো। ভিনসেন্টের শক্ত হয়ে থাকা মুখ দেখে বিশপ বুঝলেন বিষয়টা। তিনি সরাসরি বললেন, আপনার ছেলে যদি ম্যাজিক স্কুল থেকে গ্র্যাজুয়েট করে তাহলে সে মেজ হবে। এই কথা শুনে ভিনসেন্ট হঠাৎ উঠে দাঁড়ালেন। আমার ছেলে মেজ হবে? তার শরীর কাঁপতে লাগল। এটা অসম্ভব, এটা নিশ্চয়ই স্বপ্ন। বিশপ আবার বললেন, তবে সবচেয়ে বড় সমস্যা হল তার স্টেটাস।
ভিনসেন্ট চমকে উঠলেন। তিনি ব্যাখ্যা করলেন, ম্যাজিক স্কুলগুলো খুব সিলেক্টিভ, সেখানে শুধু নোবেলদের সন্তানদের ভর্তি নেয়। ক্লাম্প শান্তভাবে বললেন, তাই একটাই উপায় আছে। তারপর সরাসরি বললেন, আমরা সরিনকে ওজেন্ট ফ্যামিলিতে অ্যাডপ্ট করব। ভিনসেন্ট যা শুনলেন তা বিশ্বাসই করতে পারলেন না। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মাথার ভেতর যেন সবকিছু এলোমেলো হয়ে গেছে। কি? ক্লাম্প দৃঢ়ভাবে তাদের পরিকল্পনা ব্যাখ্যা করল। এটাই একমাত্র উপায়। ফ্যামিলি মিটিংয়ের পর সে একটি কমিটমেন্ট পেপার সামনে এগিয়ে দিল। আমার এক কাজিন আছে যার এখনও কোনো সন্তান নেই। যদি ছেলেটার নাম আমার কাজিনের ফ্যামিলিতে যুক্ত করি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমরা তোমার ছেলেকে তোমাদের থেকে কেড়ে নিতে চাই না। এটা শুধু কাগজে কলমে হবে, কিন্তু এর মাধ্যমে সরিন একজন নোবেল হয়ে যাবে। ভিনসেন্ট মনে মনে ভাবল, সরিন নোবেল হয়ে যাবে? কি সৌভাগ্য! কিন্তু আবার মনে হল, এটা করলে কি আমি আমার সন্তানকে হারিয়ে ফেলব? সে অস্বস্তিকর দৃষ্টিতে ছেলের দিকে তাকাল। মনে মনে বলল, সরিন, আমি কি করব? ছেলের শান্ত মুখ দেখে সে আরও আতঙ্কিত হয়ে পড়ল। নাকি ও আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? সরিন ধীরে ধীরে বাবার দিকে তাকাল। তারপর সেই হাতটা ধরল যে হাতটা রোদ বৃষ্টিতে খেটে তার জন্য সবকিছু করেছে। সে শক্ত করে হাতটা চেপে ধরল। ভিনসেন্ট একটু ব্যথা পেল। দৃঢ় দৃষ্টিতে সরিন জোরে বলল, কোনোভাবেই না। আমি আমার বাবার ছেলে। আমি অন্য কারোর অ্যাডপ্টেড সান হতে পারব না। ছেলের এই কথা শুনে ভিনসেন্ট হতবাক হয়ে চিৎকার করে উঠল, সরিন! রেইনা শান্তভাবে বোঝাতে চেষ্টা করল, সরিন, এটা শুধু নামমাত্র। আমরা তোমার বাবা মাকেই তোমার আসল বাবা মা হিসেবে সম্মান করব। তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, কিছুই বদলাবে না। তার কথা শেষ হতেই ক্লাম্প বলল, তুমি নোবেল হবে, এরকম সুযোগ বারবার আসে না। সরিন দৃঢ়ভাবেই বলল, যদি আমার বাবাকে বদলাতে হয় তাহলে আমি কমনার হিসেবেই থাকতে রাজি। ক্লাম্প রেগে চিৎকার করে উঠল, কমনার হয়ে ম্যাজিক স্কুলে ভর্তি হতে পারবে না। সে নির্দ্বিধায় বলল, তাহলে আমি স্কুলে যাব না। ক্লাম্প আবার চাপ দিল, তাহলে তুমি মেজও হতে পারবে না। বেশাপ আর রেইনা দুজনেই অবাক হয়ে গেল। সরিন আবার বলল, তাহলে আমি মেজও হব না। এই কথায় সরিনের মা আর রেইন দুজনেই অবাক হল। ক্লাম্প আরও রেগে গিয়ে বলল, সরিন, এত জেদ কেন? এই পৃথিবী এত সহজ না। সফল হতে গেলে কিছু না কিছু ছাড়তে হয়। যদি সেটা না পারো তাহলে তোমার স্বপ্নটা কি শুধু বাচ্চার খেলা? সরিন শান্তভাবে বলল, হয়তো। এই উত্তর শুনে ক্লাম্প মাথা ঘুরে গেল। কি? ভিনসেন্টের মুখে এখন আর আগের মতো প্রাণচাঞ্চল্য নেই। চোখে শুধু পানি, ভেতরে অস্বস্তি আর দুঃখ। সরিন ধীরে বলল, আমার স্বপ্ন যতই বড় না হোক না কেন, সেটা আমি আমার বাবা মার কাছ থেকেই পেয়েছি। তারা যদি রুটস হয় তাহলে আমার স্বপ্ন সেই ফল যেটা তাদের থেকেই পুষ্টি পায়। সে অতীতের কথা মনে করল। পরিবারের সাথে কাটানো সময়, পড়তে শেখা, অজেন্ট বাড়িতে কাজ পাওয়ার সুযোগ, সবকিছুই তার বাবা মার জন্যেই সম্ভব হয়েছে। এটা শুধু একটা সুযোগ। আমার বাবা মা আমাকে যত সুযোগ দিয়েছে তার তুলনায় এটা কিছুই নয়। সরিন হেসে দৃঢ়ভাবে বলল, এখন আপনি বলছেন আমি আমার রুটস ছেড়ে দিই? এটা কি আমাকে মরে যেতে বলার মতো না? আপনাদের প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমার বাবা মা একটাই। তার কথা শেষ হতেই পুরো ঘরে নীরবতা নেমে এলো। কেউ একটা শব্দও করল না। ক্লাম্প বিস্ময়ে চোখ বড় করে ভাবল, এই অপরাধবোধটা কি? ঠিক তখনই ভিনসেন্ট হঠাৎ মাথা নিচু করে জোরে বলল, দয়া করে সরিনকে অ্যাডপ্ট করুন, আমি অনুরোধ করছি। সবাই অবাক। ক্লাম্প বলল, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আগে সরিন কি চায় সেটা শুনুন। কিন্তু ভিনসেন্ট কিছুই শুনল না। মাথা নিচু রেখেই কষ্ট করে বলল, সরিন আমার নিজের ছেলে নয়। এই কথা শুনে সরিনের মা স্তব্ধ। ভিনসেন্ট, তুমি কি বলছো? ভিনসেন্ট মাথা নিচু রেখেই বলল, আমাদের নিজের সন্তান হয়নি। একটা অদ্ভুত ঘটনার মাধ্যমে আমরা সরিনকে পেয়েছিলাম। আপনারা বুঝতেই পারছেন, ও আসলে নোবেল ফ্যামিলি থেকেই এসেছে। ও অনেক বড় কিছু। ক্লাম্প আর রেইনা আরও বিস্মিত হয়ে গেল। ভিনসেন্ট বলতে থাকল, যদিও কোনো নোবেল ফ্যামিলিতে অ্যাডপ্ট হয় তাহলে ও নিজের জায়গায় ফিরে যাবে। তাই এটা কোনো বাবার সন্তানের প্রতি অবহেলা নয়। বেশাপ মনে মনে ভাবল, সত্যি কি তাই? সে পরিবারটার দিকে তাকাল। সবাই বুঝে গেছে সরিন দেখতে একেবারেই আলাদা। সে চিন্তা করল, তাহলে কি এই মানুষটা নিজের ছেলেকে ছেড়ে দিতে চাইছে? সরিন আর সহ্য করতে পারল না। সে উত্তেজিত হয়ে বাবার হাত ধরে চিৎকার করল, বাবা, তুমি কি করছো? আমাকে না বলে এসব কিভাবে বললে? ভিনসেন্ট ছেলের চোখের দিকে তাকাতে পারল না। দুঃখিত,
তুমি এখন বড় হয়ে গেছ, একদিন তো জানতেই হতো। সরিন গম্ভীর হয়ে বলল, তুমি কি সত্যিই ভাবো আমি জানতাম না? এই কথায় ভিনসেন্ট ভেতর থেকে ভেঙে পড়ল। সরিন বলল, আমি তোমাকে কখনো জিজ্ঞেস করিনি, কারণ একজন মানুষের একটা বাবাই থাকে, একটা মাই থাকে। আমি সেটাই চেয়েছিলাম। আর এখন তুমি চাও আমার 6টা বাবা মা থাকুক? ভিনসেন্ট কেঁপে উঠল। ভয় আর কষ্টে কথা জড়িয়ে গেল। আমি শুধু চাই না তুমি আমার জন্য তোমার স্বপ্ন ছেড়ে দাও। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। সরিন জোরে বলল, আমি কোথায় স্বপ্ন ছাড়ছি? আমি পরিশ্রম করলে সুযোগ আসবেই। তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি কি কখনো আমার অনুভূতির কথা ভেবেছ? কেউ কি দুবার বাবা মায়ের দ্বারা ত্যাগ হতে চায়? ভিনসেন্ট কাঁপতে কাঁপতে সরিনের হাত ধরল। সব আমার দোষ। সরিন, আমি কখনো তোমাকে ছাড়ব না। সে সরিনকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন হারিয়ে যাওয়ার ভয় করছে। একজন বাবার ভালোবাসার কান্না ঝরতে লাগল অবিরত। আমাকে ক্ষমা করো, তুমিই আমার সব কিছু। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেদের মনের কথা প্রকাশ করল। চারপাশের সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল, এই পবিত্র আর সুন্দর পারিবারিক বন্ধন দেখছিল। এই দৃশ্য দেখে বিষাব হঠাৎ কিছু উপলব্ধি করল। আমরা সন্তানের জন্য যা করি তাই কখনো কখনো তাদের কষ্ট দেয়। সে মনে মনে ভাবল, একজন বাবা মা হওয়া সত্যিই কঠিন। তার চোখেও তখন অশ্রু ভেসে উঠেছে। তিনি চেষ্টা করছিলেন নিজের চোখের পানি লুকাতে, যেন কেউ বুঝতে না পারে তিনি কাঁদছেন। ধীরে ধীরে তিনি সামনে দাঁড়িয়ে থাকা নিজের ছেলের দিকে তাকালেন। রেনও কাঁদছিল। ভিনসেন্ট আর সরিনের গভীর ভালোবাসা দেখে তার মন নরম হয়ে গিয়েছিল। হঠাৎ বিশপ বললেন, আমি শুনেছি অ্যালফিয়াজ ম্যাজিক একাডেমিতে একটা স্পেশাল কনসিডারেশন প্রোগ্রাম আছে। আমি সাহায্য করতে পারি। ক্লাম্প অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমার মতো একটা বুড়ো মানুষ কী বা করতে পারবে? ওই একগুঁয়ে অ্যালফাসকে কিভাবে রাজি করাবো? বিশপ বললেন, সত্যি কি একেবারেই সম্ভব না? শুনেছি সে তোমার কাছে ঋণী। এ কথা শুনে ক্লাম্প হেসে উঠলেন। আহা, যে সব নিয়ম মেনে চলে তার ক্ষেত্রে একগুঁয়েমি কি সবচেয়ে ভালো উপায় না? বিশপও হালকা হেসে বললেন, তুমিও তো এই একই উপায় ব্যবহার করে আমাকে ফ্যামিলি হেড বানিয়েছিলে। ক্লাম্প একটু এড়িয়ে গিয়ে বললেন, সবই তোমার ভালোর জন্য ছিল। 3 দিন পর ওজেন্ট পরিবার আমার পরিবারকে তাদের এস্টেটে থাকতে দিল। বাবা এখনও আমার প্রতি অপরাধ বোধে ভুগছেন। কতদিন এটা মনে রাখবেন জানি না। অবশেষে রেন আর আমি একসাথে সময় কাটানোর সুযোগ পেলাম। আমরা একসাথে ঘুমোতাম, গল্প করতাম। পাশে শুয়ে থাকা বন্ধুর দিকে তাকিয়ে সে হাসতে হাসতে খুশিতে ভরে উঠত। তার গল্প শুনে আমিও হাসতে উঠতাম জোরে জোরে। কিন্তু 3 দিন পর আমাদের দুজনকেই আলাদা পথে বেরিয়ে যেতে হবে, নিজ নিজ স্বপ্নের একাডেমিতে। সরিন একটু মাথা ঘুরিয়ে রেনের দিকে তাকাল। হঠাৎ সে কান্নার শব্দ শুনতে পেল। রেন জোরে জোরে কাঁদছে। সে কষ্ট করে বলল, রেন, কেঁদো না। রেন কাঁদতে কাঁদতে বলল, কাঁদব না কেন? একবার ক্যারেজে উঠলেই আমাকে একাডেমিতে চলে যেতে হবে। সত্যি আমাদের বিদায় নিতে হবে। সে যত বলছিল তত জোরে কাঁদছিল। আমি তোমার মতো পরের বছর জয়েন করতে পারি না কেন? সরিন শান্তভাবে বলল, আমি নিজেই নিশ্চিত না যে স্পেশাল কনসিডারেশন প্রোগ্রামে সুযোগ পাব কিনা, তবে ছুটিতে আমরা আবার দেখা করতে পারব। প্রতিদিন চিঠি লিখবে, ঠিক আছে? হঠাৎ রেন তার কাঁধে হাত রেখে দৃঢ়ভাবে বলল, সরেন। সে জোরে চিৎকার করে বলল, তোমাকে অবশ্যই একজন মেজ হতে হবে, আর আমি হব সবচেয়ে শক্তিশালী নাইট তোমাকে প্রোটেক্ট করার জন্য। আমি প্রমিস করছি। কথা শেষ করার আগেই রেনা এসে তার মাথায় জোরে একটা ঘুষি মারল। আগে গ্র্যাজুয়েশন নিয়ে চিন্তা করো, তোমার জন্যই আমি সবচেয়ে বেশি চিন্তিত। তারপর সে সরিনের দিকে তাকিয়ে বলল, সরিন, কোনো চিন্তা করো না। আগে তোমার পরিবারের সাথে সময় কাটাও। গ্র্যান্ডপা অবশ্যই তোমাকে একাডেমিতে ঢোকাতে সাহায্য করবে। সরিন নরম গলায় বলল, ঠিক আছে, আর আপনাকে অনেক ধন্যবাদ। সে বুকে হাত রেখে মাথা নিচু করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করল। রেনা মুচকি হেসে মনে মনে বলল, কি অদ্ভুত ছেলে। শুরুতে ভেবেছিলাম শুধু কিউট একটা ছেলে, কিন্তু সে খুবই কনসিডারেট, আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও নিজের বিশ্বাস ধরে রাখতে পারে। সে আবার বলতে যাচ্ছিল, সরেন, হয়তো তুমি গ্র্যাজুয়েট করলে, কিন্তু মাঝপথেই থেমে গেল। মনে মনে ভাবল, আমি এসব কি ভাবছি? ও তো এখন একেবারে নতুন এক জগতে, ম্যাজিক একাডেমিতে যেতে চলেছে। তারপর সে এগিয়ে এসে সরেনের কাঁধে হাত রেখে বলল, না, শুধু নিজের বেস্ট দাও, তুমি অবশ্যই একজন মেজ হবে। সরিন বলল, রেনের খেয়াল রাখবেন প্লিজ।
এরপর রেনা রেনকে ক্যারেজে তুলে দিল এবং সরিনকে বিদায় জানিয়ে হাত নেড়ে চলে গেল। সরিনও নিজের ক্যারেজে উঠল, যেখানে তার বাবা মা আগে থেকেই বসেছিলেন। তার মনে উত্তেজনা আর প্রত্যাশা ভর করেছিল। ঘোড়াগুলো চলতে শুরু করল। দুটি ক্যারেজ দুদিকে চলে যেতে লাগল। ধীরে ধীরে দূরে সরে গেল একে অপরের থেকে। হঠাৎ সরিন বাইরে থেকে জোরে একটা ডাক শুনল, সরিন! সে দ্রুত জানালা দিয়ে মাথা বের করে তাকাল। দেখল রেইন ওজেন্ট চিৎকার করে বলছে, ম্যাজিক একাডেমিতে গিয়ে সবাইকে ছাড়িয়ে যেও। এটা শুনে সরিন হেসে ফেলল জোরে। সেও চিৎকার করে উত্তর দিল, তুমিও। এইভাবেই দুই উদ্যমী তরুণের এই দেখা পরবর্তীতে পুরো মহাদেশের ভারসাম্য বদলে দেওয়ার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। রাস্তার পাশে ছিল একটা পাখির বাসা। মা পাখি আপেনা ফিরে এসে বসেছিল, তারপর আবার উড়ে গেল আকাশে, মহান সব প্রাসাদের উপর দিয়ে। ওটাই ছিল আলিয়াজ ম্যাজিক একাডেমি। একজন মানুষ টেবিলে কাপ নামাচ্ছিলেন। তিনি ক্লাম্প। তিনি ক্লান্ত হেসে বললেন, তুমি ৩০ মিনিট ধরে ভাবছ, উত্তরটা তো হ্যাঁ হওয়া উচিত, তাই না? অ্যালফাস উত্তর দিলেন, ৫০ বছরের বন্ধুত্ব থাকলেও আমি তোমার প্রস্তাবটা মানতে পারছি না। কথা শুনে ক্লাম্প বিরক্ত হয়ে গেলেন। কি বললে? জানো তোমার জন্য আমি ছোটবেলায় কত কষ্ট করেছি? অ্যালফাস শান্তভাবে বললেন, তুমি যেটা বলছো সেটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু এই স্পেশাল কনসিডারেশন প্রোগ্রাম কোনো নোবেলসদের জন্য শর্টকাট নয়। প্রতি বছর অনেক আবেদন আসে, আর এই প্রোগ্রামের নিজস্ব স্ট্যান্ডার্ড আছে। এটা শুনে ক্লাম্প ভিতরে ভিতরে বিরক্ত হয়ে গেলেন। এই ধূর্ত বুড়ো শিয়াল আমাকে ৩০ মিনিট বসিয়ে রেখে কিছুই দিল না। হঠাৎ ক্লাম্প হেসে উঠলেন। এইবার ব্যাপারটা আলাদা। অ্যালফাস একটু অবাক হলেন। এটা সত্যি গুরুত্বপূর্ণ। অনেকদিন পর তোমার মুখে এই এক্সপ্রেশন দেখলাম। ক্লাম্প হালকা হেসে বললেন, আমি কোনো ইউজলেস ছেলে রেকমেন্ড করছি না, বরং উল্টোটা। ছেলেটা আমার ছোট নাতির বন্ধু, খুবই ভালো। জানো তাকে দেখে আমার কি মনে হয়েছিল? সত্যি বলতে মনে হয়েছিল যেন তোমার ছোটবেলার চেহারাটাই দেখছি। চা খেতে খেতে থেমে গিয়ে আলফাস বললেন, এত ট্যালেন্ট থাকলে সে সাধারণভাবে ভর্তি হল না কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ক্লাম্প গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, বড় সমস্যা আছে। সে নোবেল নয়। কথা শুনে অ্যালফাস চমকে উঠলেন, অসম্ভব। তারপর তিনি সরিনের চেহারা বর্ণনা করলেন। সোনালি চুল, নীল চোখের একটা ছেলে। ক্লাম্প তখন সরিনের কথা মনে করলেন। জীবন হারালেও তার বন্ধু হওয়ার জন্য আমি অনুরুপ্ত নই। তিনি বললেন, এটাই ছিল আমার প্রথম ইমপ্রেশন। অবিশ্বাস্যভাবে শক্ত মানসিকতা। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম সে খুবই ক্লেভার, বড়দের ম্যানিপুলেট করতে পারে। কিন্তু যখন আমি তাকে অ্যাডপ্ট করার প্রস্তাব দিলাম, তখন বুঝলাম আমি তার সাথে একমত হতে পারব না, কারণ সে তখন এভাবেই উত্তর দিয়েছিল। এখন যদি আমাকে আমার রুটস অস্বীকার করতে বলো, তাহলে সেটা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতোই। এই কথা মনে পড়তেই ক্লাম্প মুখ ঢেকে হেসে উঠল। বলতো, এর কোনো মানে হয়? কে নোবেল হওয়ার সুযোগ ফিরিয়ে দেয়? আলফাস দাড়ি স্পর্শ করে বলল, সে কজ অ্যান্ড এফেক্টের ন্যাচারাল ল বোঝে। ক্লাম্প মাথা নাড়ল। ঠিক তাই, কিন্তু সবাই এটা বোঝে না। অনেকেই নিজের রুটস ভুলে যায়, আর তখন সব হারিয়ে ফেলে। এই কথাগুলো কি তোমার নিজের তরুণ বয়সের কথা মনে করিয়ে দেয় না? আলফাস কিছুক্ষণ চুপ থেকে বলল, এটা বিপজ্জনক, কারণ যারা আপোষ করে না তারা ঠিক হতে পারে, কিন্তু অন্যরা তাদের বিচারও করতে পারে। ক্লাম্প ধীরে বলল, তুমি এখনও নিজেকে ক্ষমা করতে পারোনি, তাই না? আলফাস হেসে বলল, নিজেকে ক্ষমা করা, সেটা খুব অহংকারের মতো শোনায়। জানালার বাইরে তাকিয়ে সে বলল, আমি বাচ্চাদের পড়াই যেন আমার মতো কেউ আর তৈরি না হয়। ক্লাম্প বলল, তুমি একসময় সেঞ্চুরি লেভেল জিনিয়াস ছিলে, ভুল পথে গিয়েও আবার ফিরে এসেছ। দুজনেই হেসে উঠল। হঠাৎ ক্লাম্প জানালার দিকে তাকিয়ে বলল, এটা কি ডেস্টিনি? যে ছেলেটাকে ৪ বছর আগে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে আবার ফিরে এসেছে? আলফাস চুপচাপ ভাবল, এটা কি সত্যিই ডেস্টিনি? শেষমেশ সে বলল, আমি সরিনকে অ্যাকসেপ্ট করছি। ৩ বছর পরে বসন্তের একদিন একটা ক্যারেজ বনভূমির ভেতর দিয়ে এগোচ্ছে। ১৭ বছরের সরিন প্রস্তুত হয়ে চিৎকার করে বলল, মা, বাবা, আমি যাচ্ছি। তার মা তাকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলে, তোকে ভীষণ মিস করব। সে হেসে বলল, আমি চিঠি লিখব, আর আমার চুল ঠিক আছে তো? মা বললেন, রেনা বলেছে শর্ট হেয়ার এখন নোবেলদের মধ্যে ট্রেন্ড। ভিনসেন্ট একটু লজ্জা পেয়ে বললেন, কিছু ভুলে গেছ না তো? সরিন হেসে বলল, বাবা, আমি এখন ১৭। কিন্তু ভিনসেন্ট তাকে থামিয়ে কপালে একটা ভালোবাসার চুমু দিলেন। আমি তোকে নিয়ে গর্বিত। সরিন আবেগে ভরে গেল।
ক্যারেজের দিকে যেতে যেতে ভিনসেন্ট বললেন, আমি ওগেন্ট ফ্যামিলির দেওয়া সাহায্য ফিরিয়ে দিলেও তারা জোর করে দিয়েছে। সরিন মনে মনে ভাবল, বাবা শহরে থাকেনি শুধু আমার জন্য, যেন কেউ তাকে ব্যবহার করে আমাকে থ্রেটেন করতে না পারে। তামিরা বাইরে দাঁড়িয়ে বলল, চলুন নিয়াং মাস্টার। সরিন ক্যারেজে উঠে বলল, আমি আবার ফিরে আসব। এভাবেই তার একাডেমি লাইফ শুরু হল। ক্যারেজ দূরে চলে গেল, আর পিছনে দাঁড়িয়ে বাবা মা তাদের ছেলেকে বিদায় জানাল। একাডেমিতে পৌঁছে সরিন অবাক হয়ে গেল। ভিড়, বিশাল গেট, সবকিছুই গ্র্যান্ড। তামিরা বলল, স্টাডি মেটেরিয়ালসের খরচ আমি দেখব, তুমি শুধু ভালো করে পড়ো। সরিন কৃতজ্ঞতায় বলল, ধন্যবাদ। তামিরা বলল, আমি শুধু আমার কাজ করছি। তারপর সে গম্ভীর হয়ে বলল, মনে রাখবে, কমনার যত ট্যালেন্টেড হোক, নোবেলদের চেয়ে বড় হতে পারে না। কিন্তু সে থামল। তারপর বলল, তবে সবাই এই সুযোগ পায় না। একাডেমিতে অনেক নোবেল তোকে পছন্দ করবে না। সে হেসে বলল, কিন্তু টিকে থাকলে সব ঠিক হয়ে যাবে। সরিন দৃঢ়ভাবে বলল, আমি অবশ্যই মেজ হব। তামিরা বলল, তাহলে চলো, এনরোলমেন্ট করতে হবে। দুজন একসাথে একাডেমির ভিতরে ঢুকে গেল। সরিন মনে মনে ভাবল, এটাই সেই জায়গা, জিনিয়াসদের জন্মভূমি। এখানে আমি কি শিখব, আর কাদের সাথে দেখা হবে? স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়েছিল এমন অনেক মানুষ যারা সরিনের মতো নিজেদের স্বপ্ন পূরণ করতে এখানে এসেছে। সব প্রক্রিয়া শেষ করার পর তামিরা বলল, আমি এখন যাচ্ছি, কিছু লাগলে আমাকে জানাবে। সরিন মাথা নেড়ে বলল, জি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর চারপাশে তাকিয়ে এসে মনে মনে ভাবল, আমাকে নিতে কে আসবে? অপেক্ষা করার সময় একটু ঘুরে দেখব নাকি? হঠাৎ তার চোখে পড়ল দেয়ালে টাঙানো অনেক বড় বড় বোর্ড। অ্যালফাস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ড্রিতে 10টি র্যাঙ্ক সিস্টেম চালু আছে। মোট 420 জন স্টুডেন্ট, যার মধ্যে 30 জন গ্র্যাজুয়েটিং ক্লাসে। প্রতি বছর গ্র্যাজুয়েট হয়। সরিন হঠাৎ চমকে উঠল, মাত্র 10 জন? ঠিক তখনই কেউ পেছন থেকে বলল, তাহলে তুমি মিস্টার সরেন? সে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো এবং সম্মান দেখিয়ে মাথা নত করল। জি, হেডমাস্টার। অ্যালফাস হেসে বললেন, আমাদের আগে দেখা হয়েছে, মনে আছে? সরেন বলল, জি, সেদিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বৃদ্ধ লোকটি তার পিঠে চাপড় দিয়ে বললেন, ঠিক আছে, হাঁটতে হাঁটতে কথা বলি। তারপর তিনি জানালেন, তোমাকে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। এটা শুনে সরিন থমকে গেল। এক্সাম? কিন্তু আমি তো কিছুই পড়িনি। অ্যালফাস শান্তভাবে বললেন, চিন্তা করো না, এটা শুধু কয়েকটা সিম্পল টেস্ট, তোমাকে ক্লাসে প্লেস করার জন্যে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি স্পিরিট রয়্যালমে ঢুকতে পারো? সরেন বলল, জি। এটা শুনে তিনি মুগ্ধ হলেন। মনে মনে ভাবলেন, নিজে নিজেই স্পিরিট রয়্যালম খুলে ফেলেছে। ছোটবেলা থেকে শেখাতে পারলে কত ভালো হতো। তিনি বুঝলেন, আগে তাকে বেসিক শেখানো দরকার। এন্ট্রেন্স এক্সাম হলে বেশিরভাগই 10 বছরের বাচ্চা থাকবে। তাই তিনি বললেন, চলো, তার আগে একটু স্কুলটা ঘুরে দেখা যাক। দুজন অন্য একটি এলাকায় গেল। একটা ছোট ছেলে একসাথে 3টে বই হাওয়ায় ভাসিয়ে পড়ছিল। সরেন অবাক হয়ে বলল, এটা কি দেখলাম? অ্যালফাস তাকে ক্লাসরুম দেখালেন। সরেন উপরে তাকিয়ে বিস্ময়ে বলল, এটা কি নতুনদের ক্লাস? হ্যাঁ, ক্লাস 18, ইন্ট্রোডাক্টরি ক্লাস। চারপাশে বাচ্চারা ম্যাজিক ব্যবহার করে উড়ছে, খেলছে, বই আদান প্রদান করছে। সরেন মুগ্ধ হয়ে বলল, সবাই ম্যাজিক ব্যবহার করছে? হ্যাঁ, কিন্তু আমাদের গন্তব্য একটু আলাদা। তারা গেল অ্যাডভান্সড ক্লাস, ক্লাস 74। এখানে পুরো পরিবেশ একদম আলাদা, নিঃশব্দ, সবাই মনোযোগ দিয়ে পড়ছে। সরিন মনে মনে ভাবল, এখানকার পরিবেশ আলাদা, সবাই আমার বয়সী। একজন কালো চুলের ছেলে বলছিল, ম্যাজিক পাওয়ার বাড়ালে বাতাস ফ্রিজিং পয়েন্টের নিচে নামবে, কিন্তু রেফ্রিজারেন্ট কন্ডেন্স করলে কি আরও এফিশিয়েন্ট হবে না? আরেকজন বলল, রিয়াকশন স্পিড বাড়াতে টাইম অ্যাডজাস্ট করা যায় না? সরিন হঠাৎ বুঝল, আমরা একই ভাষায় কথা বলছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই পেছনে একটা বড় বিস্ফোরণ হলো। ধোঁয়ার ভেতর থেকে এক মেয়ে বেরিয়ে এলো। কাশতে কাশতে সে দ্রুত বলল, হ্যালো হেডমাস্টার। তিনি হেসে বললেন, মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে। লাল চুলে চশমা পরা মেয়েটা বলল, জি, সাউন্ড অ্যাম্প্লিফাই করার এক্সপেরিমেন্ট করছিলাম, কিন্তু এরার হয়েছে। সরিন ভাবল, এরা এসব নিয়ে চিন্তাই করছে না। অ্যালফাস বললেন, ইনপুট আউটপুট ব্যালেন্স ঠিক করো। মেয়েটা খুশি হয়ে বলল, ধন্যবাদ, আবার চেষ্টা করব। সরিন আরও অবাক, হেডমাস্টার তাকে থামালই না। সে চারপাশে তাকিয়ে যেন অন্য এক জগতে এসে পড়েছে। এরপর তারা এগিয়ে যেতে যেতে দেখল, লম্বা লাল চুলের এক সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে। তার নাম এমি। আশেপাশের ছেলেরা তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। আর একটা ঘরে এসে সরিন একটা নোটিশ বোর্ড দেখল। সে পড়ে বুঝল, এটা ইন্টারমিডিয়েট ক্লাসের র্যাঙ্কিং। সবার উপরে থমাস, এমি থমাস, ফার্স্ট ক্লাস নোবেল। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এখানে সবাই আমার মতোই ট্যালেন্টেড, কিন্তু সে সবার উপরে। তার ভেতরে একটা ইচ্ছা জন্মে নিল, আমিও ওর মতো হতে চাই, এখান থেকেই শুরু করব। তার চোখে আশার ঝলক দেখা গেল, আমাকে র্যাঙ্কিং বদলাতে হবে। ঠিক তখন পেছন থেকে ডাক এলো, হেই এমি, অপেক্ষা করতে বলেছিলাম। সে ঘুরে তাকালো, এটাই কি এমি থমাস? হঠাৎ তার শরীর কেঁপে উঠল। এই লাল চুলের মেয়েটা তাকে একটা ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিল, যখন কিছু দুষ্কৃতকারী তাকে মারছিল, আর তাদের লিডার ছিল এমি।
তখন সে পাগলের মতো চিৎকার করছিল, এই ম্যাজিক কোথায় শিখেছিস? একটা কমনার হয়ে বর্তমানে ফিরে এমি তার পাশ দিয়ে চলে গেল, কিছু না বলেই। কিন্তু হঠাৎ সে সরিনের দিকে একবার তাকালো। সরিন দ্রুত মুখ ঘুরিয়ে নিল। পেছন থেকে আরেকটা কমলা চুলের মেয়ে দৌড়ে এসে বলল, এমি, অপেক্ষা করতে বলেছিলাম না? সরিন মাথা নিচু করে মনে মনে বলতে লাগল, দয়া করে আমাকে চিনতে না পারে, দয়া করে। দুই মেয়ে পাশ দিয়ে চলে গেল, কিন্তু কমলা চুলের মেয়েটি পিছনে তাকিয়ে বলল, ওই ছেলেটাকে দেখেছিস? সে সত্যি খুব হ্যান্ডসাম। নতুন স্টুডেন্ট নাকি? কিন্তু তেমনটা তো মনে হচ্ছে না। সে আবার ভাবল, নাকি ট্রান্সফার স্টুডেন্ট? এমি উত্তর দিল, বেশ ইন্টারেস্টিং, মনে হচ্ছে আমি আগে কোথাও ওকে দেখেছি। সিরিয়াল হঠাৎ জোরে বলে উঠল, কি, তুইও কি ওর প্রতি ইন্টারেস্টেড? তুই তো ছেলেদের প্রতি ইন্টারেস্টেড না, তাই না? সে পাল্টা বলল, না সেটা না, শুধু মনে হচ্ছে ওকে খুব পরিচিত লাগছে। এই উত্তর শুনে সে মোটেও সন্তুষ্ট হল না, বরং চিৎকার করে বলল, মিথ্যে বলিস না, তুই ওর প্রেমে পড়ে গেছিস, তাই না? এমি দৃঢ়ভাবে অস্বীকার করল, না, আমি এমন কিছু বলিনি। সে ছিল এমি থমাস, ইন্টারমিডিয়েট ক্লাসের নম্বর 1 ছাত্রী। পুরো ইন্টারমিডিয়েট ক্লাসে সে ছিল সবচেয়ে জনপ্রিয় মেয়ে। সিনিয়র, জুনিয়র আর ক্লাসমেটস অনেকের কনফেশন সে রিজেক্ট করেছে। সব মডেল স্টুডেন্টের মধ্যেও সে ছিল একেবারে আদর্শ। কিন্তু তার ডার্ক পাস্টের কথা একমাত্র যে জানত সেই এখন অ্যাডমিশন নিতে আসছে। আলফাজ জিজ্ঞেস করল, তোমার ঠান্ডা লাগছে? সরিন কাপা গলায় বলল, না স্যার। এটা ছিল ম্যাজিক একাডেমির 3য় এক্সামিনেশন সাইট, মজবুত আর গ্র্যান্ড আর্কিটেকচারের একটি ভবন। দুজন ভেতরে ঢুকল। আলফা বলল, ও, মনে হচ্ছে এখনও শেষ হয়নি। সে সরিনের দিকে ঝুঁকে বলল, ভালো হয়েছে, ওই বাচ্চাটা কি করছে ভালো করে দেখো। 3টি বৃত্তের মাঝে, যেগুলো ম্যাজিক্যাল ক্যারেক্টার্সে ভরা, সেখানে বাদামি চুলের একটি ছেলে দাঁড়িয়েছিল। ওপরে বসেছিলেন জাজেস। আলফা সরিনকে কিছু তথ্য দিল। যখন তুমি স্পিরিট রেলমে প্রবেশ করবে, তখন দেখবে দেয়ালের ক্যারেক্টার্সগুলো আলাদা লাগবে, আর তুমি যেভাবে অনুভব করবে সেটাই আমাদের বুঝতে সাহায্য করবে তোমার স্পিরিট রেলমের সাইজ, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি আর টেন্ডেন্সি। সে আরও বলল, তাই প্রফেসর যা জিজ্ঞেস করবে সত্যি করে উত্তর দেবে। সরিন উত্তেজিত হয়ে বলল, জি স্যার, খুবই ইন্টারেস্টিং। ওপরে বসা একজন ডাক দিল, তো ক্যামি, তুমি কি ম্যাজিক ব্যবহার করতে পারো? ছেলেটা বলল, জি পারি। সে নিজের এবিলিটি দেখালো, আমি জিনিসগুলোকে বাতাসে তুলতে পারি। লোকটি প্রশংসা করল, আহা, কত সুন্দর, খুব ভালো। এখন স্পিরিট রেলমে ঢোকার চেষ্টা করো। ক্যামি বলল, জি স্যার। সে চোখ বন্ধ করে বলল, আমি ঢুকে গেছি। থ্যাচ জিজ্ঞেস করল, সবচেয়ে দূরের সংখ্যা কত? ছেলেটা বলল, 6। একজন প্রফেসর হেসে আবার জিজ্ঞেস করল, 6? আলফাস ব্যাখ্যা করল, 6 মানে ওই এলাকার ডায়ামিটার 6 মিটার। সরি নতুন জ্ঞানটা বুঝে নিল, আচ্ছা, বুঝলাম। একজন বাদামি চুলের লোক জিজ্ঞেস করল, কোন রংটা সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে? ক্যামি বলল, লাল। মনে হচ্ছে আমি একটা লাল জগতে ঢুকছি। লোকটি সঙ্গে সঙ্গে লিখে নিল, ডাইভার্জেন্ট টাইপ, লাইট আর ফায়ারের মতো, মানে এই ব্যক্তির অ্যাক্টিভিটি টেন্ডেন্সি বেশি। তারপর সে আবার বলল, আর আলফাস ব্যাখ্যা করল, ডাইভার্জেন্ট টাইপ মানে তার স্পিরিট রিয়েলম তার বয়সের তুলনায় অনেক বেশি শক্তিশালী। একজন মহিলা প্রফেসর জিজ্ঞেস করলেন, তুমি কি একটা বিশাল টাওয়ার দেখতে পাচ্ছ? ক্যামি বলল, হ্যাঁ, আমার বাঁ পাশে। সিয়েনা জিজ্ঞেস করল, তাপমাত্রা কেমন লাগছে? ছেলেটা বলল, একটু গরম, ঘাম হচ্ছে। শেষে সে বলল, ভালো কাজ ক্যামি। প্রশংসা পেয়ে ছেলেটা খুশিতে লাফাতে লাফাতে ফিরে গেল। সিয়েনা বলল, এবছরের নতুন স্টুডেন্টরা সত্যি ইমপ্রেসিভ। থ্যাচ হেসে বলল, ঠিকই বলেছ, ওই স্টুডেন্টের স্পিরিট রিয়েলম সাইজ 12 মিটার। মনে হচ্ছে প্রতি বছর স্টুডেন্টদের কোয়ালিটি বাড়ছে। শেষে তারা লিখল, ওভারঅল অ্যাসেসমেন্ট, স্পিরিট রিয়েলমের ব্যবহার ভালো, তবে স্ট্যামিনা একটু কম। তারপর তারা ডাকল, নেক্সট সাউনেরিয়ান। আলফাস তার কাঁধে হাত রেখে হেসে বলল, ওদের তোমার স্কিল দেখাও। সে হেসে বলল, জি, আমি চেষ্টা করব। ওপরে বসে থ্যাচ ভাগল, এই সেই ছেলে যাকে হেডমাস্টার স্পেশাল এক্সামিনেশনের কথা বলেছিল। সিয়েনাও মনে মনে ভাবল, কি অদ্ভুত নির্বাচন, আবার নোবেল নামও ব্যবহার করছে। তার পরিবার কি খুব ফেমাস? কাগজে লেখা ছিল, সাউনেরিয়ান, বয়স 17, নোবেলের গেস্ট স্টেটাস। সে আবার ভাবল, মনে হচ্ছে সে তার ট্যালেন্ট একটু দেরিতে আবিষ্কার করেছে। সিয়েনা তাকে দেখে মুগ্ধ হয়ে ভাবল, ওয়াও, তার অ্যাপিয়ারেন্স সত্যিই আলাদা, কিন্তু এই স্কুলে সে দ্রুতই হারিয়ে যাবে। থ্যাচ জিজ্ঞেস করল, সাউনেরিয়ান, তুমি কি ম্যাজিক ব্যবহার করতে পারো? সে বলল, না, আমি কখনো শিখিনি। লোকটি বলল, বুঝলাম, তবে না শিখলেও কিছু বেসিক তো করতে পারার কথা। আলফাস হালকা ভ্রু কুচকাল। এটাই ভাববে, ম্যাজিক আসলে মনের জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়ার কাজ। নোবেল পরিবারের বাচ্চাদের অনেক কিছু শেখানো হয়, তাই তারা স্বাভাবিকভাবেই ম্যাজিক ব্যবহার করতে পারে। কিন্তু এই ছেলেটার তো কোনো জ্ঞানই নেই। থ্যাচ আবার বলল, ঠিক আছে, তাহলে সার্কেলের মধ্যে ঢুকে তোমার স্পিরিট রিয়েলমে প্রবেশ করো। সে জিজ্ঞেস করল,
তুমি স্পিরিট রিয়েলমে ঢুকতে পারো তো? সরিন দ্বিধায় বলল, চেষ্টা করব। থ্যাচ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভালোই হয়েছে, মনে হচ্ছে গুরুতর কোনো সমস্যা নেই। সরিন ধীরে ধীরে নিজের স্পিরিট রিয়েলমে প্রবেশ করল। তার চারপাশে নীল আলো ছড়িয়ে পড়ল। ওপর থেকে এক স্থক আলো এসে তার মাথায় পড়ল। চারপাশের ক্যারেক্টার্সগুলো নড়তে শুরু করল, ভেসে উঠল। সে চোখ খুলে অনুভব করল। দৃশ্যটা তাকে অবাক করে দিল। এটাই তাহলে? থ্যাচ পরিচিত প্রশ্ন করল, এবার বলো সবচেয়ে দূরের সংখ্যা কত? সরিন থেমে গেল, কিছু বলল না। লোকটি আবার ডাকল, মিস্টার সরিন। বাদামি চুলের মহিলা হেসে বলল, মনে হচ্ছে সে লজ্জা পাচ্ছে। বাইরে থেকে আলফাস বলল, সরিন, তাড়াতাড়ি উত্তর দাও, আমরা তোমাকে ফেল করব না, শুধু তোমাকে শেখানোর সেরা উপায়টা খুঁজে নিচ্ছি। তবুও সে দ্বিধায় ছিল। শেষে সে বলল, আমি একটা সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু এটা এত বড় যে পড়তে পারছি না। থ্যাচ অবাক হল, পড়তে পারছ না? এটা দেখার ব্যাপার নয়, অনুভব করার ব্যাপার। সরিন আবার ব্যাখ্যা করল, না, আমি সেটা বলছি না, আমি অনুভব করতে পারছি, কিন্তু এটা খুব লম্বা আর এখনও বড় হচ্ছে। থ্যাচ অবাক হয়ে ভাবল, সত্যি? তারপর বলল, তাহলে শুরু থেকে যতটুকু পারো বলো। সরিন মনোযোগ দিয়ে দেখল, তার স্পিরিট রিয়েলমের সংখ্যাটা অবিশ্বাস্য রকমের বড়। সে 3.1415-এর মতো একটা সংখ্যা দেখল, যার পিছনে আরও অনেক সংখ্যা চলতেই আছে। সে এটাকে রাউন্ড করে বলল, 3.14। থ্যাচ চমকে গেল। কি? সিয়েনা ভীষণভাবে হতবাক হয়ে গেল। সৌরিন, আমরা তো 3.14 সংখ্যাটা সেখানে দেইনি। তুমি কি ভুল দেখছ? সে কপাল কুঁচকে বলল, তাই নাকি? কিন্তু আমি তো এটাকেই দেখছি। মনে মনে সে ভাবল, সত্যি? অবশ্য কিছু ক্ষেত্রে পাই দেখা যেতে পারে। তার মানে এর এরিয়ার পরিমাণ আমাদের সেট করার সীমার বাইরে চলে গেছে। তাহলে কি সে সত্যি 30 মিটার পর্যন্ত দেখতে পারছে? বাদামি চুলের মহিলা জিজ্ঞেস করলেন, তাহলে বলো, কোন রংটা সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে? সৌরিন চারপাশে তাকিয়ে উত্তর দিল, নীল, পুরোটা নীল। আবারও সব প্রফেসর একে অপরের দিকে তাকালেন অবাক হয়ে। যদি সত্যি নীল হয়, তাহলে এটা কি কনভার্জেন্ট টাইপ না? কিন্তু তার স্পিরিট রিয়েলম এত বড়। কনভার্জেন্ট টাইপ, যেখানে স্থায়িত্ব এরিয়ার আকারের চেয়েও বেশি শক্তিশালী। এটা ঠিক ডাইভার্জেন্টের বিপরীত। পাশে দাঁড়িয়ে থাকা আলফিয়াসও হতভম্ব হয়ে গেল। এখন বুঝতে পারছি কেন তুমি এত জোর করছিলে। কিন্তু এটা শুধু ভালো ট্যালেন্ট না। ওদের চোখ বড় বড় হয়ে গেল, কপালে ঘাম জমতে লাগল। তার ফাইলে লেখা হলো কনভার্জেন্ট, তারপর যোগ করা হলো বোথ হেমিসফিয়ার্স। একজন বৃদ্ধ প্রফেসর জিজ্ঞেস করলেন, কতগুলো সংখ্যা ভাসছে? সৌরিন নিজের স্পিরিট রিয়েলমের দিকে তাকিয়ে ভাবল, এটাই জিজ্ঞেস করছে? এক একে গোনার দরকার নেই, এখানে অনেকগুলো উজ্জ্বল বিন্দু আমি অনুভব করতে পারছি। সে আত্মবিশ্বাসের সাথে বলল, 857। এটা শুনে সবাই অবাক হয়ে একজন তো কথাই জড়িয়ে ফেলল। 867? কাঁপা হাতে সে কাগজে লিখল, ডেনসিটি 86.7%। বাইরে দাঁড়িয়ে থাকা আলফাস চুপ হয়ে গেল। তার মুখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। এটা বিপজ্জনক। সিয়েনা চশমা ঠিক করে আবার নিজেকে সামলে নিল। সে জিজ্ঞেস করল, সৌরিন, এখন তোমার কতটা ঠান্ডা লাগছে? সে বলল, খুব ঠান্ডা, প্রায় জমে যাওয়ার মতো। সে অবাক হল না, সরাসরি লিখে নিল। শেষে সিয়েনা লিখল, কনভার্জেন্ট এবং ডিফেন্সিভ টাইপ, অসাধারণ ডিউরেবিলিটি, স্পিরিট রিয়েলমের আকার অস্বাভাবিকভাবে বড়। বাদামি চুলের মহিলা হেসে বললেন, খুব ভালো, এখন আমাদের মিটিং করতে হবে। তোমাকে কোন ক্লাসে রাখা হবে সেটা ঠিক করার জন্য। সব নতুন ছাত্ররা বাইরে অপেক্ষা করো। সৌরিন মাথা নেড়ে সবার সাথে বেরিয়ে গেল। দরজা খুলে অন্যদের বের হতে দিল, তারপর দরজা বন্ধ করল। দরজা বন্ধ হতেই ভেতরে আলোচনা শুরু হল। খুব ইন্টারেস্টিং স্টুডেন্ট। একদম ঠিক। বৃদ্ধ প্রফেসর বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সে কোনো এনহ্যান্সমেন্ট স্কিল ব্যবহার না করেই পিওর কনসেন্ট্রেশন দেখিয়েছে। মনে হচ্ছে পাহাড়ে বসে সাধনা করা কোনো সন্ন্যাসী। হঠাৎ থ্যাচ বলল, যদি সে মিথ্যে বলে? সবাই থেমে গেল। সে হেসে বলল, ভাবুন তো, 90% ডেনসিটি আর 30 মিটার ডায়ামিটারের স্পিরিট রিয়েলম। আর সে 17 বছরের ছেলে, ম্যাজিক কিছুই জানে না। এটা একটু অদ্ভুত না? যদি সে সংখ্যা বাড়িয়ে বলে থাকে? সিয়েনা ভ্রু কুচকে বলল, স্যার থ্যাচ, মনে হয় আপনি ভুলে গেছেন, নতুন ছাত্রদের মিথ্যে বলার কোনো কারণ নেই। উঁচু ক্লাসে ঢুকলে তারা টিকতেই পারবে না। কেউ এত বোকা কেন হবে? আর একটা কথা, পাই তো এরার কোড হিসেবে দেখায়। এটা কোনো সাধারণ ছাত্র বানিয়ে বলবে না। এদিকে সৌরিন বাইরে বসে অস্বস্তিতে হালকা হাসছিল। থ্যাচ বিরক্ত হয়ে জিভ কাটল। ঠিক তখন আলফাস এগিয়ে এসে বলল,
তাহলে কোথায় রাখা যায় তাকে? আমি সৌরিনের কথাই বলছি। সিয়েলা উঠে দাঁড়িয়ে বলল, হেডমাস্টার, ক্লাস 5 থেকে রিয়েল ম্যাজিক শেখানো শুরু হয়। তার স্পিরিট রিয়েল প্রায় সম্পূর্ণ। আমি ক্লাস 5 রেকমেন্ড করছি। পেছন থেকে একজন বলল, আমি আপত্তি জানাই। থ্যাচ বলল, সে 17 বছরের ছেলে, ম্যাজিক কিছুই জানে না। অ্যাডভান্সড ক্লাসে দিলে সমস্যা হবে, অহংকারী হয়ে যাবে। আগে বেসিক শেখানো উচিত। সিয়েনা ঠান্ডা গলায় বলল, সব ছাত্র আপনার মতো নয় স্যার থ্যাচ। সে রেগে উঠে বলল, কি বললে? এভাবেই তর্ক শুরু হল। থ্যাচ চিৎকার করে বলল, আপনি শুধু ক্লাস 5-এ দিতে চান কারণ আপনি ওই ক্লাস ম্যানেজ করেন। সিয়েনা উত্তর দিল, এত ট্যালেন্টকে শেখাতে চাইলে সমস্যা কোথায়? আরেকজন প্রফেসর বললেন, স্যার থ্যাচ ঠিকই বলছেন। ট্যালেন্ট থাকলেও সে এখনও ছোট ছাত্র। ক্লাস 10 থেকে শুরু করানো উচিত। বৃদ্ধ প্রফেসর ক্লান্ত হয়ে বললেন, আবার শুরু করল। বাদামি চুলের মহিলা শান্তভাবে বললেন, বেসিক ক্লাসে দিলে তার মোটিভেশন কমে যেতে পারে। বয়সের পার্থক্যও আছে। আমার মতে কিছুদিন অবজার্ভ করে পরে ক্লাস ঠিক করা উচিত। বৃদ্ধ প্রফেসর বললেন, ক্লাস 7 ভালো হবে। এখানে অ্যাডভান্সড আর বেসিক দুটোই আছে। যদি সে এত ট্যালেন্টেড হয়, পরে গ্রেড স্কিপ করতে পারবে। আলফাস মাথা নেড়ে বলল, ঠিক বলেছ। সে আর দেরি না করে সিদ্ধান্ত নিল, সৌরিন ক্লাস 7-এ ভর্তি হবে। ম্যাজিক একাডেমিতে মোট 10টা ক্লাস আছে। ক্লাস 10 থেকে 8 এলিমেন্টারি, স্পিরিট রিয়েলম ডেভেলপ। ক্লাস 7 থেকে 4 অ্যাডভান্সড, ম্যাজিক এবং স্পিরিট রিয়েলম ইউজ। ক্লাস 3 থেকে 1 গ্র্যাজুয়েট, প্রফেশনাল মেজ ট্রেনিং। পরের দিন সকালে বিশাল সেই একাডেমিতে এক নতুন ছেলের বুকে ঝুলছিল ক্লাস 7-এর ব্যাজ। সে ক্লাসে ঢুকতেই মেয়েদের দৃষ্টি নিজের দিকে টেনে নিল। তারা তাকে দেখলেই মুগ্ধ হয়ে যেত। হাতে স্কুল ব্যাগ নিয়ে সৌরিন ধীরে ধীরে সবার নজরের মধ্যেই ক্লাসরুমে ঢুকল। শিক্ষক ঘোষণা করলেন, আজ আমাদের ক্লাসে একজন নতুন ছাত্র এসেছে। নিচে বসে থাকা মেয়েরা ফিসফাস শুরু করল। ভর্তি হয়ে ইন্টারমিডিয়েট ক্লাসে জায়গা পেয়েছে। দেখতে একটু বড় মনে হচ্ছে, কিন্তু কি সুন্দর। সৌরিন মঞ্চে দাঁড়িয়ে উজ্জ্বল হাসি দিয়ে বলল, আমি আরিয়ান সৌরিন। আপনাদের সবার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। পুরো ক্লাস যেন এক মুহূর্তে উৎসবে ভরে উঠল। চারদিকে করতালি আর হাসির শব্দ। বিশেষ করে মেয়েরা তাকে উষ্ণভাবে স্বাগত জানাল। শিক্ষককে বারবার চুপ করাতে হল। সৌরিন ভীষণ উত্তেজিত ছিল। অবশেষে তার স্বপ্নের পথে এক ধাপ। শেষ পর্যন্ত আমি একটা ম্যাজিক একাডেমিতে এসেছি। অ্যালফিয়াজ ম্যাজিক একাডেমি। এই একাডেমি বিশাল, পুরো ৭৫.৪২৫ কিলোমিটার পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত। এখানে ৩৩টা বিল্ডিং আর ৪০টা ট্রেনিং সেন্টার আছে। সপ্তাহের মাঝামাঝি বাইরে যাওয়া নিষিদ্ধ হলেও ক্যাম্পাসের মধ্যেই সব সুবিধা থাকায় তেমন অসুবিধে হয় না। ক্লাস শেষ হয় বিকাল ৫টায়। এরপর পুরোটা ফ্রি টাইম। কিন্তু বেশিরভাগ ছাত্রই ২৪ ঘণ্টা খোলা লাইব্রেরিতে সময় কাটায়। একই আগ্রহের ছাত্রদের সাথে যুক্ত হয়ে শেখার পরিবেশ তৈরি করা এই একাডেমির অন্যতম শক্তি। সৌরিন মনে মনে ভাবল, এই কারণেই এটা এত প্রেস্টিজিয়াস স্কুল। কিন্তু ক্লাসগুলো সত্যিই কঠিন। এখানে যারা পড়ে তারা ছোটবেলা থেকেই পড়াশোনায় অভ্যস্ত নোবেল পরিবার থেকে এসেছে। ফলে তার জন্য সবকিছুই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। তবুও সব রকম চেষ্টা করেই আমাকে এগিয়ে যেতে হবে। ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন জ্ঞান ধীরে ধীরে তার ভেতরে জমা হতে লাগল। একদিন সকালে ক্লাস শেষে শিক্ষক বললেন, আজ এখানেই শেষ, সবাই ভালো কাজ করেছ। সৌরিন বই বন্ধ করে ভাবল, দুপুরে স্পিরিট রেলমের প্র্যাকটিক্যাল ক্লাস, কিন্তু লোকেশন তো দেওয়া নেই। চারপাশে তাকিয়ে একটু দ্বিধায় পড়ল, কাকি জিজ্ঞেস করব। তারপর নিজের বয়সী কয়েকজনকে দেখে এগিয়ে গেল। হ্যালো, আজকে ট্রেনিং হল কোথায় জানো? মারিয়া একটু চমকে উঠে বলল, তুমি আমাকে জিজ্ঞেস করছ? সৌরিন মনে মনে হাসল। লাজুক মনে হচ্ছে, তাই একটু স্বস্তি লাগছে। মারিয়া বলল, তুমি হয়তো জানো না আজ সেকেন্ড জেনারেল ট্রেনিং সেন্টারে ক্লাস। সৌরিন অবাক হয়ে বলল, জেনারেল মানে? মারিয়া বুঝিয়ে বলল, ২ সপ্তাহের জন্য সব ইন্টারমিডিয়েট ক্লাস একসাথে ট্রেনিং করবে। আজ ওরিয়েন্টেশন। এটা শুনে সৌরিন থমকে গেল। সব ইন্টারমিডিয়েট ক্লাস একসাথে? তাহলে কি? দৃশ্য বদলে গেল। সেকেন্ড জেনারেল ট্রেনিং সেন্টার। এখানে ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী ঢুকছে। চারদিকে হাসি, শুভেচ্ছা, হইচই। হ্যালো সিনিয়র, প্লিজ সিট হিয়ার। হ্যালো সিনিয়র এমি। সবাই আসলে এমির জন্যই এত উত্তেজিত ছিল। তার পাশে সিরিয়ালও দাঁড়িয়ে সবার সাথে কথা বলছিল। সৌরিন মনে মনে ভাবল, যতটা সম্ভব ওর সাথে না মেলাই ভালো। তবুও প্রতি সপ্তাহে 2 বার জয়েন্ট ট্রেনিং থাকবেই।
ঠিক তখনই একজন শিক্ষক প্রবেশ করলেন। এথেল্লা রম, একজন 6 টিয়ার মেজ। তিনি বললেন, ইন্টারমিডিয়েট ক্লাসে সবাইকে স্বাগত। আমি এথেল্লা, এই বছর তোমাদের স্পিরিট রেলম দেখব। চারপাশে তাকিয়ে বললেন, নতুন সেশন শুরু হয়েছে, কিছু ট্রান্সফার স্টুডেন্ট নিশ্চয়ই এসেছে, যদিও বেশিরভাগ মুখই পরিচিত, কিন্তু আজ একজন নতুন ছাত্র এসেছে। এই কথা শুনেই সবাই সৌরিনের দিকে তাকাল। কি সে? গুজবটা কি সত্যি? সৌরিন অস্বস্তিতে হেসে ভাবল, এইটা তো খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। এথেল্লা আবার বললেন, সৌরিন, দাঁড়িয়ে সবাইকে গ্রিট করো। সে জমে গেল, কিন্তু বাধ্য হয়ে দাঁড়াল। গলা শুকিয়ে গেলেও সাহস করে বলল, হ্যালো, আমি আরিয়ান সৌরিন। আমি ক্লাস 7-এ নতুন। আপনাদের সবার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে। কথা শেষ হওয়ার আগেই পুরো হল হাততালিতে গর্জে উঠল। সৌরিন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি এখন কিছুই বুঝতে পারছি না। এদিকে সিরিয়াল উত্তেজিত হয়ে এমিকে বলল, ওই ছেলেটা তো কাল দেখা হয়েছিল, তাই না? নাম সৌরিন। এমি নির্লিপ্ত ভান করে ভাবল, এই নাম প্রথম শুনছি, কিন্তু কে সে? এত পপুলার কেন? ঠিক তখন এক মেয়ে বলল, সিনিয়র, আপনি কি তাকে চেনেন? শুনেছি টিচাররা ওর প্রতি খুব ইন্টারেস্টেড। সিরিয়াল বলল, সত্যি? তাহলে তো আরও ইন্টারেস্টিং। মেয়েটি বলল, এন্ট্রেন্স এক্সামে ওর স্ট্যাটস নাকি অসাধারণ ছিল। সিরিয়াল হেসে বলল, ও, তাহলে তো আরও ভালো লাগছে। কোন নোবেল ফ্যামিলি থেকে এসেছে? এই কথাটা শুনেই আচমকা এমি থেমে গেল। তার লাল চোখ জ্বলে উঠল, চুল হালকা নড়ল। একটা পুরনো স্মৃতি ফিরে এলো, একটা ঝড়ের মতো পরিস্থিতি। সে তখন এক ছেলেকে জিজ্ঞেস করেছিল, তুমি এই ম্যাজিক কোথায় শিখলে? একজন কমনার হয়ে, কিভাবে? আর সেই কাঁদতে থাকা ছেলেটা ছিল ছোট্ট সৌরিন। বর্তমানে ফিরে এসে এমি কেঁপে উঠল, কপালে ঘাম জমল, জোর করে হাসল। ধুর! ক্যাস ফ্যামিলি তাদের অসাধারণ প্রতিভার জন্য বিখ্যাত। তাদের লাল চোখ একটা বিশেষ বৈশিষ্ট্য, যা দিয়ে তারা প্রতিটা মুহূর্ত স্পষ্টভাবে মনে রাখতে পারে। ঠিক তখনই একটা তীর ছুটে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করল। আরেকটা তীর এসে আগের তীরটাকেই ভেঙে দিল, যেন সমস্ত অনুশীলনকেই তুচ্ছ করে দিল। তীরন্দাজ ছিল এক লাল চুলের মেয়ে। বারবার নিখুঁত লক্ষ্যভেদ করলেও সে খুশি ছিল না। তার পাশে দাঁড়িয়ে থাকা বাটলার বারবার হাততালি দিয়ে বলছিল, অসাধারণ, আমার লেডি। লাল চুলের সেই মেয়েটি ছিল পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, এমি, আর তার ভাইবোনদের মধ্যে সবচেয়ে প্রতিভাবানও সেই। এমির বাবা জোরে হেসে উঠলেন, আমার মেয়ে। তিনি দাবার গুটি বসাতে বসাতে বললেন, একদম হাউস অফ টমাসের প্রকৃত উত্তরসূরি। এমি কোনো কথা না বলে সামনে রাখা দাবার বোর্ডের দিকে তাকিয়ে রইল। বাটলার ডাক দিল, মাই লেডি। এমির বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে এমি? এমি ঠান্ডা মুখে দাঁড়িয়ে বলল, ভীষণ বোরিং। সে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে চলে গেল, আর তার পেছনে কয়েকজন ঠাগু অনুসরণ করল। মনে মনে এমি রাগে ফুঁসতে লাগল, সবকিছুই ঘৃণা করি আমি। ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি। আমার ক্ষমতার সঙ্গেই পরিবারের কি সম্পর্ক? আমি এই নাম ব্যবহার না করেও সব করতে পারি। সে সৈন্যদের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে লড়াই করত। নিজের মনে ভাবত, আমি যা খুশি তাই করতে পারি। সৈন্যদের লড়াই দেখতে দেখতে সে পা গুটিয়ে বসেছিল, একেবারে বিরক্ত হয়ে। কিন্তু তারপর একজন তাকে চুমকে দিল, এমনভাবে যাকে তার নিজের ধারণাই নতুন করে ভাবতে হল। এমি অবাক হয়ে তাকিয়ে রইল চারপাশে পড়ে থাকা ঠাকদের দিকে, আর তাদের সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে। ছেলেটা কাঁদছিল, তার মুখ ভরা চোখে পানি। যে ছেলেটা এমির চিন্তাধারা বদলে দিয়েছিল, সে ছিল এক লো ক্লাস। বর্তমানে একটা লেকচার হলে সরিন সবাইকে সম্মান জানিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এমি সামনে তাকিয়েছিল, তার ঠোকের কোণ কেঁপে উঠল। ধুর, ধুর। হঠাৎ সিরিয়াল ডাক দিল, এমি, এমি। পাশের বাদামি চুলের মেয়েটিও বলল, সিনিয়র। দুজনেই অবাক। এমি হঠাৎ চমকে উঠে বলল, মানে আমার জুতোর ফিতে একটু অস্বস্তিকর লাগছে। মনে মনে সে ভাবল, আমি জানতাম লাল চোখের মেমোরি কখনো ভুল হয় না। পাশের মেয়েটি কথা চালিয়ে যাচ্ছিল, আমরা কি বলছিলাম? কিন্তু এমি তখনও নিজের চিন্তায় ডুবে। আমি ভেবেছিলাম ও নোবেল। সে সরিনের দিকে তাকাল, কিন্তু কে ভাবতে পারত সে আসলে একটা কমনার? কিভাবে সে এই একাডেমিতে ঢুকল? এমির শরীর কেঁপে উঠল। তার কাছে সেই অতীতটা ছিল ভয়ঙ্কর লজ্জাজনক। সে কপালে হাত দিয়ে চাপড় দিল, মরে যেতে ইচ্ছা করছে। তার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তো সব প্রমাণ মুছে ফেলেছিলাম। সে নিশ্চয়ই ওই দিনের কথা মনে রাখেনি, তাই তো? তার মনে ভেসে উঠল 5 বছর আগের সেই দৃশ্য। সে এক স্বর্ণকেশী ছেলের সামনে বসে আছে। ছেলেটার মুখে তখনও কান্নার দাগ। এমি মুখ ঢেকে ব্যঙ্গ করে বলেছিল,
একটা দাসের তো নখ থাকে না, তাই না? কেটে ফেলব নাকি? কিছুক্ষণ পর সে দাঁড়িয়ে দেখছিল ঠাগরা ছেলেটার কাপড় খুলে ফেলছে। ওর কাপড় খুলে দাও। এমি বর্তমানে কল্পনা করতে লাগল। সরিন অন্যদের বলছে, সিনিয়র এমি, আসলে সে মোটেও তেমন না যেমনটা সবাই ভাবে। তার কল্পনায় সরিন বলছে, 5 বছর আগে সে গলির ঠাকদের সাথে ঘুরত। আমি যখন প্রফেসরদের ভরসার একজন, আমি কেন মিথ্যে বলব? আরও আছে। এমি যেন শুনতে পাচ্ছে অন্যরা বলছে, ও মাই গড, ও তো একাডেমির সেই কোল্ড হার্টেড মেয়ে। সিরিয়াসলি? এমির কল্পনায় সরিন ফিসফিস করে বলছে, সে আসলে ছেলেদের প্রতিও আকৃষ্ট। শোনো, সে আমাকে একদম খুলে ফেলতে চাইছিল। রাগে এমি বইয়ের পাতা ছিঁড়ে ফেলল। মুঠি শক্ত করে বলল, না, কক্ষণই না। আমি এটা হতে দেব না। এই গুজব শুরু হওয়ার আগেই থামাতে হবে। অন্যদিকে সরিন কাঁপছিল। কেউ আমাকে দেখছে। এদিকে ক্লাস শুরু হল। ইন্টারমিডিয়েট লেভেলের স্পিরিট রেলমের প্রফেসর রোমি এথেল্লা, একজন সার্টিফাইড 6 টিয়ার মেজ, পোডিয়ামে দাঁড়িয়ে বললেন, তো সবাই বলো, স্পিরিট রেলম আসলে কি? একজন উত্তর দিল, এটা একজন মেজের মানসিক অবস্থার উপলব্ধি, ম্যাম। এথেল্লা মাথা নেড়ে বললেন, ঠিক, এটা একজন মেজের মানসিক অবস্থার উপলব্ধি। এর প্রাথমিক রূপ একটি স্ফিয়ার, কারণ এটা সবচেয়ে সহজভাবে ফোকাস করা যায়। তার চোখে স্পিরিট রেলমের নীল আলো প্রতিফলিত হচ্ছিল। তারপর প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এটাকে ইচ্ছামতো পরিবর্তন করতে পারি। এথেল্লা নিজের স্পিরিট রেলম খুললেন। আমি তোমাদের আমার ডোমেইন দেখাব। সরিন হাঁ করে তাকারো। আমি এটা দেখতে পাচ্ছি। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আমি নিজের চোখে প্রফেসরের ডোমেইন দেখতে পাচ্ছি, প্রায় 10 মিটার। এথেল্লা বললেন, এটাই স্পিরিট রেলমের বেসিক ফর্ম, স্ফিয়ার, কিন্তু বাস্তবে এই শেপ খুব কম ব্যবহার হয়। তিনি আঙুর টোক্কা দিলেন। একটি টার্গেট আকাশে ভেসে উঠল। এবার আমি ম্যাজিক ব্যবহার করব। তিনি নিজের স্পিরিট রেলমের মাঝখানে দাঁড়ালেন। তার রেঞ্জ ছিল 10 মিটার, কিন্তু টার্গেট ছিল 20 মিটার দূরে। আমি ফায়ার টাইপ ম্যাজিক ব্যবহার করব, ফায়ারবল। সরিন উত্তেজনায় মুখ ঢাকল। অবশেষে আমি ম্যাজিক দেখতে পাব। এথেল্লার আঙুলে ছোট্ট একটা আগুনের বল তৈরি হল। প্রথমে ছোট্ট একটা ফ্লেম তৈরি করি। এবার দেখি সঠিকভাবে আঘাত করতে পারি কিনা। আগুনের বলটা সোজা টার্গেটের দিকে গেল, কিন্তু স্পিরিট রেলমের সীমায় পৌঁছতেই আগুনটা নিভে গেল। সব ছাত্র হতভম্ব। এথেল্লা হাসলেন, দেখছ তো, বেশিরভাগ ম্যাজিক স্পিরিট রেলমের বাইরে যেতে পারে না। তাই ম্যাজিক তার রূপ ধরে রাখতে পারে শুধুমাত্র স্পিরিট রেলমের ভেতরেই। তারপর তিনি হাত বাড়ালেন। কিন্তু যদি আমরা স্পিরিট রেলমটা প্রসারিত করি? স্ফিয়ার হঠাৎ সরল রেখায় পরিণত হল। এইভাবে টার্গেট পর্যন্ত নিয়ে গেলে আগুন সরাসরি গিয়ে টার্গেট ধ্বংস করল। তিনি বললেন, তাহলে আমরা এটাকে স্পর্শ করতে পারি। হল জুড়ে বিস্ময়ের ধ্বনি। সিনিয়র ছাত্ররা ফিসফিস করল, দেখো তো 7th গ্রেডারদের মুখগুলো কত কিউট। সরিন আর তার বন্ধুরা হাততালি দিল। সে ভাবল, এভাবে শেপ বদলানো যায়। এথেল্লা আবার বললেন, কিন্তু এই পদ্ধতির একটা দুর্বলতা আছে। ছাত্রদের মুখ ম্লান হয়ে গেল। একজন জিজ্ঞেস করল, এটা কি সঠিক উপায় নয়? এথেল্লা স্ক্রিনে দেখিয়ে বললেন, শেপ পরিবর্তন করতে প্রচুর কনসেন্ট্রেশন লাগে। বাস্তব লড়াইয়ে যখন শত্রু যে কোনোভাবে আক্রমণ করতে পারে, তখন বারবার শেপ বদলানো ঠিক নয়। তারপর তিনি বললেন, এই কারণেই মানুষ স্পিরিট রেলমের শেপকে 4টি প্রধান ভাগে ভাগ করেছে। ডিফেন্সিভ ফর্ম, অফেন্সিভ ফর্ম, টার্গেট ফর্ম আর রিডাইরেকশন ফর্ম, এই 4টাই স্পিরিট রেলমের মূল রূপ। তিনি বলতে লাগলেন, চলো প্রথমে ডিফেন্সিভ ফর্ম দিয়ে শুরু করি। ডিফেন্সিভ ফর্ম মূলত একটা অক্টাগোনাল শেপ। এটা স্পিরিট রেলমকে এমনভাবে গঠন করে যাতে বেশিরভাগ আক্রমণ সহজেই প্রতিহত করা যায়। তা স্পিরিট রেল মুহূর্তেই একটি অষ্টভুজ অর্থাৎ অক্টাগন আকারে তার চারপাশে ছড়িয়ে পড়ল। তিনি বললেন, যত বেশি সারফেস কন্ট্যাক্ট থাকবে, ডিফেন্স তত শক্তিশালী হবে। এরপর আবার হাত নেড়ে তিনি শেপ পরিবর্তন করলেন। এবার স্টার ফর্ম, যেটাকে অফেন্সিভ ফর্মও বলা হয়। এই শেপ ব্যবহার করলে টার্গেট লোকেট করা সহজ হয়। সবচেয়ে ধারালো কয়েনটাই সাধারণত সবচেয়ে বেশি টার্গেটের দিকে নির্দেশ করে। তা স্পিরিট রেলম আবার পরিবর্তিত হল। এবার টার্গেট ফর্ম। এটা লং রেঞ্জ কম্ব্যাটের জন্য খুবই এফেক্টিভ, কিন্তু ফাস্ট মুভিং টার্গেটের ক্ষেত্রে খুব একটা কাজ করে না। তত্ত্ব অনুযায়ী এটা ঠিক, কিন্তু বাস্তবে এন্ডস আর সেন্টারের দূরত্ব বেশি হওয়ায় এটাকে দ্রুত রোটেট করা কঠিন হয়ে যায়। এথেল্লা শান্ত স্বরে বললেন, এই ফর্ম ব্যবহার করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি কত দ্রুত এটাকে রোটেট করতে পারো। ছাত্ররা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, প্রফেসর তো চোখ না পিটিয়েই এটা ব্যবহার করছে, ও কি সত্যি আশা করে আমরা পারব? কিন্তু সরিন অন্যদের মতো না, সে গভীরভাবে চিন্তা করছিল। এই মেথড ব্যবহার করলে তো 10 মিটার স্পিরিট রেলমও রিয়েল কম্ব্যাটে কাজে লাগানো যায়। এথেল্লা আবার বললেন, আর শেষটা রিডাইরেকশন ফর্ম।
এটা খুব একটা পরিচিত না, কারণ এমনকি পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্যেও এটা শেখা খুব কঠিন। তিনি হালকা হাসলেন। তবে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক তখনই সরিনের পেছনের একজন বলল, আমরা যদি এটা আড়ি তাহলে কি হায়ার ক্লাসে উঠতে পারব? আমি 8 গ্রেডে স্পিরিট রেলমে ফুল মার্কস পেয়েছিলাম, এটা তো খুব ইজি। সে কথা শেষ করার আগেই নিচে যা ঘটল তাতে সবাই চুপ হয়ে গেল। সব ছাত্র অবাক হয়ে তাকিয়ে রইল। সরিনও চমকে উঠল। নিচে এথেল্লার স্পিরিট রেলম ধীরে ধীরে তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছিল। সবাই একসাথে চিৎকার করে উঠল, ওটা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। সরিন প্রায় দাঁড়িয়ে পড়েছিল। এটা কিভাবে সম্ভব? স্পিরিট রেলম তো মেজের মেন্টাল স্টেট, এটা শরীর থেকে আলাদা হয় কিভাবে? এথেল্লার স্পিরিট রেলম ধীরে ধীরে আলাদা আলাদা স্রোতের মতো হয়ে গেল। সরিন কৌতূহলী হয়ে ভাবল, এর ভেতরে কি আছে? ওই কেন্দ্রটা। এথেল্লা সেই ভাসমান স্রোতের মাঝে দাঁড়িয়ে বললেন, রিডাইরেকশন ফন্ট ব্যবহার করা খুব কঠিন, এমনকি অভিজ্ঞ মেজদের জন্য এটা সহজ নয়। তবে এর সবচেয়ে বড় সুবিধা হল মেজ আর স্পিরিট রেলমের কেন্দ্র এক জায়গায় থাকে না, তাই মুভমেন্টের কোনো সীমা থাকে না। আর এজন্যেই ইনস্ট্যান্ট ইনক্যান্টেশন আর শুধু থিওরি থাকে না। তিনি ব্যাখ্যা করলেন, ইনস্ট্যান্ট ইনক্যান্টেশন মানে হল মেজ স্পেলটা রিডাইরেকশন ফর্মের মধ্যে সেট করে রাখবে, আর সেটা টার্গেটে লাগলেই নিজে থেকেই অ্যাক্টিভেট হয়ে যাবে। ছাত্ররা অবাক হয়ে ফিসফিস করল, প্রফেসর এটা কিভাবে করছে? শ্বাস নেওয়ার মতো সহজ। স্পিরিট রেলমে ঢোকাটাই যেখানে কঠিন। পেছনের মেয়েটা বলল, ও তো কমপ্লিটলি অন্য লেভেলের, ও একজন 6 টিয়ার মেজ। সরিন স্তব্ধ হয়ে গেল। তার শান্ত মুখের আড়ালে এত বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। এথেল্লা চশমা ঠিক করে বললেন, প্রথম ক্লাসে প্র্যাকটিক্যাল না করলে তোমাদের খারাপ লাগবে, তাই না? এই কথা শুনেই পুরো ক্লাস উত্তেজনায় ফেটে পড়ল। তিনি ডাকলেন, ক্লাস 4-এর এমি থমাস কোথায়? স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি শুরু করবে। সরিনের পাশের মেয়েটা উত্তেজিত হয়ে বলল, ওই তো সবসময় ক্লাসে ফার্স্ট হয়। দেখো আবার তুমি তো পুরো স্টার, সব ছেলেই তোমার পেছনে পড়ে থাকে। কিন্তু এমির দিকে তাকিয়ে সে থেমে গেল। এমির মুখে অস্বস্তি, ঘামে ভিজে গেছে। মনে মনে সে ভাবছে, এই মুহূর্তে আমি একদম স্পটলাইটে থাকতে চাই না। এথেল্লা ঘোষণা করলেন, টার্গেট ফর্মের ডেমনস্ট্রেশন শুরু হচ্ছে। এর অ্যাডভান্টেজ হল লং রেঞ্জ অ্যাটাক, কিন্তু ফাস্ট মুভিং বা মাল্টিপল টার্গেটের বিরুদ্ধে এটা দুর্বল। তবে যদি কেউ হাই স্পিডে পারফেক্ট কন্ট্রোল রাখতে পারে, বুম বুম, এমি একের পর এক ফায়ারবল ছুড়ে যেল, তাহলে সেই দুর্বলতা পুরোপুরি দূর হয়ে যায়, আর এটা দূর থেকে শত্রুর বিরুদ্ধে একদম অজেয় ডিফেন্স হয়ে ওঠে। ছাত্ররা মুগ্ধ হয়ে বলল, সিনিয়র এমি সত্যিই অসাধারণ। র্যাপিড ফায়ারে অন্যরা 4টে ফর্ম বদলায়, কিন্তু এমি শুধু টার্গেট ফর্ম ব্যবহার করেই সবসময় ফাস্ট হয়। সরিনের পাশের একজন ফিসফিস করে বলল, আমি কি কখনো এমন মেজ হতে পারব? সরিন হতবাক হয়ে তাকিয়েছিল। আমার মতো বিগিনারও বুঝতে পারছে সে কতটা অসাধারণ। তার চোখ এমির উপর আটকে গেল। এমি এক জায়গায় দাঁড়িয়ে থেকেও তার স্পিরিট রেলম ঘুলিয়ে সব টার্গেট আঘাত করছে। এক এক করে সব টার্গেট ধ্বংস হয়ে যাচ্ছে। সে যেন পুরো অ্যারিনার একছত্র শাসক। মুগ্ধ হয়ে ভাবল, একটা টেকনিক দিয়েই এমন ডমিনেন্স? তার মুখে কোনো ইমোশন নেই, কিন্তু প্রতিটা মুভে এক ধরনের এলিগ্যান্স আর নোবেল অরা আছে। হল জুড়ে জোরে হাততালি পড়ে গেল। সরিনের পেছনে বসা ছাত্রটি বলল, যদি আমি এমন একজন সিনিয়রের সঙ্গে ডেট করতে পারতাম, আমার স্টুডেন্ট লাইফ পুরোটা আলাদা হতো। তার পাশে থাকা মেয়েটি ঠাট্টা করে বলল, স্বপ্নেও না, সে কারোর দিকে খেয়ালই করে না। আর ভুলে যেও না, কমার্স ফ্যামিলিও তো আছে। সরিন তাদের কথাগুলো শুনে ভাবল, বুঝতে পারছি কেন মেল স্টুডেন্টস সবাই তার পেছনে পাগল হয়ে যায়। সে শুধু হাই র্যাঙ্কিং নোবেল নয়, তার কোনোটা কম নেই। তার দৃষ্টি অ্যামির দিকে নেমে গেল। একেবারে পারফেক্ট মানুষ, তাহলে সে কেন ওই স্ট্রিট থাগসদের সঙ্গে টাইম কাটাত? নিচে অ্যামি তার ডেমনস্ট্রেশন শেষ করল এবং সালাম দিল। র্যাপিড স্পেল কমপ্লিট, স্কোর LV9, টাইম 205। তবে অ্যাপ্লজের রোলিং শুরু হল। অ্যামি কিছুটা হক্কাচকিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ সে একদিকে গভীরভাবে তাকাল, তার ক্রিমসন চোখগুলো তীক্ষ্ণভাবে কোনো কিছু খুঁজছে। সরিন সেই নজর অনুভব করল এবং চমকে উঠল। চারপাশের ছাত্ররা ফিসফিস করতে লাগল, ও ওটা কি ছিল? সিনিয়র অ্যামি? না না, কে বলছে? সে কি নতুন ছেলেটার দিকে দেখেছিল? এই চিৎকার অ্যামিকে স্বাভাবিক অবস্থায় ফেরাল। সে দ্রুত নিজের জায়গায় ফিরে গেল। ছাত্রিকা, কেন আমি ওই ছেলেটার দিকে অকারণে তাকালাম? অ্যামি মনে মনে চিন্তা করল। তাকে চলতে যেতে হবে, কিন্তু তার মন আর শান্ত হল না। এটা সত্যি ইরিটেটিং ছিল। সরিন অন্তত একটি বিষয় নিশ্চিত করতে পারল। ক্রাউড ফিসফিস করতে চলল। তারা কি একে অপরকে চেনে? ইম্পসিবল, সে তো আজই ভর্তি হয়েছে। সরিন মুখ লাল হয়ে ভাবল, ঠিক আছে, বুঝতে পারলাম। এটা শুধু সরিন নয়, অ্যামিও ঠিক একই চিন্তা করছিল। সে আমাকে মনে রাখছে। অ্যামি ভাবল, যদি সে আমার অতীত নিয়ে গুজব ছড়ায়, বড় সমস্যা হবে, তাকে চুপ করতেই হবে।
এক মুহূর্ত পর সে মাথা নাড়ল। না, শান্ত হও, আমি এই স্কুলের টপ স্টুডেন্ট। কারও বিশ্বাস হবে কিভাবে একজন নো বডির বকবসের উপর? কেয়ারলেসলি করলে সব আরও খারাপ হয়ে যাবে। সিরিয়াল অ্যামির পাশে ধাক্কা দিল। অ্যামি তাকালো, সিরিয়ালের পরের সেন্টেন্সটাকে এতভাবে চমকে দিল যে সে পানি গিলতে গিয়ে চোখ করল। ওই নতুন ছাত্র ইমেজ ফিল্ডে ঢুকেছে। অ্যামি ঘুরে চিৎকার করল, সিরিয়ালকে স্টার্টলড করে। এখন সে কি করছে? 7th গ্রেডের ছেলেটা কি করতে পারে? সিরিয়াল হেসে বলল, অ্যামি, তুমি আজ অদ্ভুত আচরণ করছো। কি হয়েছে? সব চোখ ইমেজ ফিল্ডের দিকে ঘুরল। সরিন একা সেখানে দাঁড়িয়ে আছে। ডিসপ্লে বোর্ডে লেখা ছিল ইমেজ ফিল্ড রেঞ্জ 0 মিটার। সরিন সোজা সামনে তাকাল। শেষে পেলাম। ব্লু স্ফিয়ার সরিনকে ঘিরে ধরে আছে। আমি নিজ চোখে দেখতে পাচ্ছি আমার স্পিরিট ফিল্ড। চারপাশের ছাত্ররা এক মুহূর্তে শক হয়ে গেল। কি? এই আকারটা কি? মেজারমেন্ট বোর্ড ধারাবাহিকভাবে পরিবর্তিত হচ্ছিল। সরিন তাকিয়ে ভাবল, এন্ট্রান্স এক্সামে কি স্পিরিট ফিল্ডের সাইজ বলেছিল? ইনস্ট্রাক্টররা শুনলে হয়তো বলতো, না, আমরা মাপতেই পারিনি। সরিন হাত উঁচু করে বলল, তাহলে কত বড় হতে পারে? স্পিরিট ফিল্ড ক্রমতই বড় হতে থাকল। সরিনের ভেতরের ভয় চিৎকার করতে লাগল, স্টপ! মেজারমেন্ট বোর্ড দেখালো ইমেজ ফিল্ড রেঞ্জ 20 মিটার। 5th গ্রেডাররা অবাক হয়ে স্টার্টার করল। সে কি সত্যিই 7th গ্রেডের? 7th গ্রেডের অ্যাভারেজ তো মাত্র 13 মিটার। বাজিং ডিসকাশন চলল। সে কি শুধু ইনফ্লেট করছে না? তাহলে ডেন্সিটি অনেক কমে যাবে, বালুনের মতো হয়ে যাবে। সরিন ঠান্ডা ঘামে ভিজে গেল। শেষে বন্ধ হল। থ্যাঙ্ক গুডনেস, অনেক অ্যাটেনশন টানলাম। এবার ডিফেন্সিভ ফর্মের জন্য প্রস্তুতি নিচ্ছিল। স্পিরিট ফিল্ডের ফর্ম শিফট করার সময় হঠাৎ বুঝল, এটা কি হচ্ছে? সরিন স্পিরিট ফিল্ডের দিকে তাকাল। উঠছে না, কোল্যাপস করছে, কিন্তু প্র্যাকটিসে তো সব ঠিক ছিল। অ্যামিও 4th গ্রেডের এরিয়াতে চোখ বড় করে তাকিয়েছিল। প্রথম প্র্যাকটিক্যাল লেসনে সে কি সফল হবে? সরিন ভেবে দেখল, আমার কি ভয় লাগছে কারণ আমি নিজ চোখে দেখছি? না, কনসেন্ট্রেশন কোনোভাবেই প্রভাবিত হবে না। সরিন মনোযোগী হল। কারণ খুঁজে বের করতে হবে। ইমেজ ফিল্ডের বাইরে এবং ভিতরের মধ্যে কি পার্থক্য? কিছু তো থাকতেই হবে। হঠাৎ সরিনের মনে একটা ঝাপটা এলো। একটা ড্রপ যেন শান্ত লেকের সারফেস ডিস্টার্ব করল। ঠিক আছে, বুঝেছি। সরিন মনে করল ইমেজ ফিল্ডে প্রফেসর এথেলার সঙ্গে কম্প্যারিজনে ভুল হয়েছিল। স্পিরিট ফিল্ড পরিবর্তনের জন্যে কনসেন্ট্রেশন লাগে, তাই স্পিরিট ফিল্ড শ্রিঙ্ক করার উদ্দেশ্য কনসেন্ট্রেশন খেয়েছে। সরিন গভীর নিঃশ্বাস নিল নিজেকে স্থির করার জন্যে। যদি আমার স্পিরিট ফিল্ডকে ছোট করার চিন্তাটাই এটাকে প্রভাবিত করে থাকে। সরিনের চোখ হঠাৎ খুলে গেল। মন পুরোপুরি স্থির করে সে বলল, তাহলে আমাকে এটাকে তার স্বাভাবিক আকারেই থাকতে দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তার স্পিরিট ফিল্ড হঠাৎ করে দ্রুত বিস্তৃত হতে শুরু করল। চারপাশের ছাত্ররা হতবাক। কি? এটা আরও বড় হচ্ছে? সরিনের স্পিরিট ফিল্ড ক্রমাগত বড় হতে লাগল। তার চোখে দৃঢ়তা ভরে উঠল। মেজারমেন্ট মিটারের সংখ্যা একের পর এক বাড়তে লাগল। এমি এই দৃশ্য দেখে ঠোঁট কাঁপিয়ে বলল, এটা কি হচ্ছে? চারপাশের সবাই গলা বাড়িয়ে তাকিয়ে আছে, মুখ হাঁ করে। এত বড়? ইমেজ ফিল্ডের বোর্ডের সংখ্যা গিয়ে দাঁড়াল 41 মিটার। পুরো হল রুম গর্জে উঠল। এটা কি জিনিস? এত বিশাল স্পিরিট ফিল্ড কেমন করে সম্ভব? সরিন হাত উঁচু করে মনোযোগ কেন্দ্রীভূত করল। এখন আর এক পাশ নিয়ন্ত্রণ করার দরকার নেই। সে নিজের হাতের দিকে তাকাল। একবারেই সবটা ছোট করব। সঙ্গে সঙ্গে তার স্পিরিট ফিল্ড সংকুচিত হয়ে শক্ত এক একটা সমতলের রূপ নিল। উচ্চ শ্রেণীর একজন বলে উঠল, ওই নতুন ছাত্রটা সত্যিই করে ফেলল। সবাই তাকিয়ে রইল। প্রথম দিনেই সে সফল হল। এমনকি সৌরিনও অবাক হয়ে গেল। সে হাত বাড়িয়ে নিজের স্পিরিট ফিল্ড স্পর্শ করল। মনে হচ্ছে যেন আমি একটা রত্নের ভিতরে আছি। পাশে দাঁড়িয়ে থাকা এথেলা চশমা ঠিক করে ভাবলেন, ডিফেন্সিভ ফর্মের শক্তিশালী কন্ডেন্সিং ক্ষমতা তাকে সাহায্য করেছে, কিন্তু প্রথম দিনেই এটা করা সত্যিই অবিশ্বাস্য। সিরিয়াল এমির দিকে তাকিয়ে বলল, দেখে মনে হচ্ছে তার সম্পর্কে যে গুজব ছিল সব শিক্ষক তাকে নিয়ে আগ্রহী, সেটা সত্যি। কি বলো এমি? এমির মুখভঙ্গি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সিরিয়াল ভেতরে ভেতরে ভয় পেল। এমির মাথায় পুরনো স্মৃতিগুলো ঘুরতে লাগল। ওই ছেলেটাই আমার অপমানের কারণ। সে সৌরিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। যদি সে এতদূর পর্যন্ত আসতে পারে তবে নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করছে। এভাবে চলতে থাকলে সে খুব দ্রুত সবার থেকে এগিয়ে যাবে। এমি সিদ্ধান্ত নিল, প্ল্যান বদলাতে হবে। আমাকে ওর কাছে যেতে হবে, গোপনে। এদিকে সৌরিন ইমেজ ফিল্ডের মধ্যে একা দাঁড়িয়ে আছে। চারপাশে ফিসফিসানি থামছে না। নতুন ছেলেটা সত্যি অসাধারণ। প্রথম দিনেই এত কিছু করে ফেলল। বোর্ডে এখনও লেখা ইমেজ ফিল্ড রেঞ্জ 41 মিটার। সিরিয়াল অবাক হয়ে বলল, এই জন্যই সব শিক্ষক তার দিকে নজর দিচ্ছে, তাই না এমি?
এমি শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। না, তাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। সে মনে মনে দৃঢ় হল, আমাকে ওর কাছে যেতে হবে, গোপনে। এথেলাও বিস্মিত ছিলেন। তার কন্ডেন্সিং ক্ষমতা অসাধারণ, যেন সারা জীবন পাহাড়ে বসে ট্রেনিং করেছে। সোরিন বলল, প্রফেসর, এর আকার অনেকটা ছোট হয়ে গেছে। এথেলা নাড়িয়ে বললেন, হ্যাঁ, আকার ছোট হয়েছে, কিন্তু এর কঠোরতা অনেক বেড়েছে। এই মাত্রার হার্ডনেস থাকলে বেশিরভাগ ফিজিক্যাল আঘাত তোমার স্পিরিট ফিল্ড ভাঙতে পারবে না। এছাড়া এটা মেন্টাল অ্যাট্যাক ম্যাজিকের বিরুদ্ধেও কিছুটা প্রতিরোধ দেবে। এরপর তিনি বললেন, এক্সেলেন্ট, এখন তুমি স্পিরিট ফিল্ড বন্ধ করতে পারো। ধীরে ধীরে সোরিনের ফিল্ড মিলিয়ে গেল। সে বলল, ধন্যবাদ প্রফেসর। ঠিক তখনই চারপাশে করতালির ঝড় উঠল। সব গ্রেডের ছাত্ররা তাকে অভিনন্দন জানাতে লাগল। গ্রেট জব, কনগ্র্যাচুলেশনস! সোরিন চমকে উঠল। সবাই আমার দিকে তাকাচ্ছে কেন? লজ্জা পেয়ে দ্রুত বলল, ধন্যবাদ, এবং তাড়াতাড়ি সরে গেল। এথেলা তাকে দেখে মনে মনে ভাবলেন, ডিফেন্সিভ ফর্ম বোঝার তার ইনসাইট অসাধারণ। তার স্পিরিট ফিল্ড বড় এবং কন্ডেন্সিং ক্ষমতা শক্তিশালী, তাই এই ফর্মে সফল হওয়া স্বাভাবিক। তবে তাকে নজরে রাখতে হবে। এই মুহূর্তে অসংখ্য দৃষ্টি সোরিনের দিকে ছিল, কিন্তু সব দৃষ্টি একরকম নয়। কেউ প্রতিযোগিতার দৃষ্টিতে তাকাচ্ছে, ও খুব শিগগিরই আমাদের ক্লাসে আসবে। কেউ মুগ্ধ হয়ে, প্রথম দিনেই এত কিছু। আবার কারো চোখে ঈর্ষা, হিংসা। আর সবার পেছনে একজন দাঁড়িয়েছিল ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে, এমি। পরের দিন একাডেমিতে আরেকটি নতুন দৃষ্টি যোগ হল। একজন নারী, বেগুনি চুল বাঁধা, ভিতরে ঢোকার আগে কৌতূহলী চোখে সোরিনের দিকে তাকালেন। দরজা খুলতেই ক্লাসরুম গুঞ্জনে ভরে গেল, কারণ ভিতরে ঢুকেছেন প্রফেসর সিয়েনা। কেউ চিৎকার করে বলল, প্রফেসর, আপনার ফার্স্ট লাভ সম্পর্কে বলুন। সোরিন তাকিয়ে দেখল, এটা তো সেই কঠোর প্রফেসর যিনি এন্ট্রেন্স এক্সামে ছিলেন, সিয়েনা অলিভার। অন্যান্য ছাত্ররা উত্তেজিত, অসাধারণ, ৭ম গ্রেডে থেকেও তার লেকচার পাচ্ছি। কিন্তু সোরিন জানত না, তিনি আসলে ৫ম গ্রেডের প্রফেসর। সিয়েনা ভিতরে ভিতরে বিরক্ত। প্রফেসর থ্যাচ সত্যিই ঝামেলার। এমন ট্যালেন্ট যদি ৫ম গ্রেডে দিত, সে নিজেই দ্রুত এগিয়ে যেত। চশমা ঠিক করে সে ভাবল, না, আমি নিজেই তাকে শেখাব। আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে আমাদের চ্যানেলে, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।